আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক ইতিহাসের গল্প শুনব যা শুধু মুসলিমদের নয়, পুরো মানবজাতির জন্য গর্বের। একটা সময় ছিল যখন জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি সবকিছুর কেন্দ্র ছিল মুসলিম বিশ্ব। এই সময়টাকেই বলা হয় ইসলামের সোনালী যুগ। চলুন ধীরে ধীরে সেই সময়ে ফিরে যাই। ৭ম শতকে ইসলামের সূচনা হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই মুসলিমরা বিশাল একটি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু শুধু শাসন নয়, তারা গুরুত্ব দিয়েছিল জ্ঞান, শিক্ষা আর গবেষণা। ৮ম শতকে আব্বাসীয় খিলাফতের সময় এই জ্ঞান চর্চা নতুন উচ্চতায় পৌঁছে যায়। তখন রাজধানী ছিল বাগদাদ, যা খুব দ্রুত পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটি হয়ে ওঠে। এই শহর শুধু প্রশাসনিক কেন্দ্র ছিল না, এটি ছিল জ্ঞান ও গবেষণার রাজধানী। খলিফা হারুন আল রশিদ এবং তার পুত্র আল মামুন জ্ঞান চর্চায় অসাধারণ অবদান রাখেন। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কি বাইতুল হিকমা, কি একটি বিশাল জ্ঞান কেন্দ্র। এখানে গ্রিক, রোমান, পার্সিয়ান এবং ভারতীয় বই আর জ্ঞান অনুবাদ করা হতো। ভাবুন তো, এক জায়গায় পৃথিবীর সব বড় জ্ঞান একত্রিত হচ্ছে। এটা ছিল সেই সময়ের কি গুগল কি বা ঘি রিসার্চ সেন্টার গু। এখানে শুধু অনুবাদই হতো না, নতুন জ্ঞান সৃষ্টি হতো। বিজ্ঞানীরা প্রশ্ন করতেন, পরীক্ষা করতেন, নতুন কিছু আবিষ্কার করতেন। গণিতের ক্ষেত্রে এক বিপ্লব ঘটে। আল-খাওয়ারিজমি এমন এক পদ্ধতি তৈরি করেন যাকে আমরা আজ বলি অ্যালজেব্রা। তিনি সমীকরণ সমাধানের নিয়ম তৈরি করেন, যা আজকের গণিত ও প্রযুক্তির ভিত্তি। তার নাম থেকেই এসেছে কি অ্যালগরিদম, কি যা ছাড়া আজকের কম্পিউটার বা মোবাইল কিছুই চলত না। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা ছিলেন এক অসাধারণ প্রতিভা। তার লেখা কি ক্যানন অফ মেডিসিন কি শত শত বছর ইউরোপে পড়ানো হয়েছে। তিনি রোগ নির্ণয়, ওষুধ এবং চিকিৎসা পদ্ধতিকে বৈজ্ঞানিকভাবে সাজিয়েছিলেন। আরেকজন বিখ্যাত চিকিৎসক আল-রাজি হাসপাতাল ব্যবস্থাকে উন্নত করেন। তিনি প্রথমদের মধ্যে একজন যিনি রোগ আলাদা করে চিহ্নিত করতে সক্ষম হন। জ্যোতির্বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীরা আকাশের রহস্য জানার চেষ্টা করেন। তারা ও গ্রহের অবস্থান নির্ণয় করেন, ক্যালেন্ডার উন্নত করেন। নৌভ্রমণ সহজ করতে তারা উন্নত নেভিগেশন পদ্ধতি তৈরি করেন। তারা এমন মানচিত্র বানান যা ব্যবসা ও ভ্রমণে বিপ্লব ঘটায়। পদার্থবিজ্ঞানেও মুসলিমদের অবদান ছিল বিশাল। ইবনে আল-হাইথাম আলো নিয়ে গবেষণা করেন এবং আধুনিক অপটিক্সের ভিত্তি স্থাপন করেন। তিনি দেখিয়েছিলেন আমরা কিভাবে দেখি, আলো কিভাবে চোখে প্রবেশ করে। এই সময়ে শিক্ষা ছিল সবার জন্য গুরুত্বপূর্ণ। স্কুল, মাদ্রাসা, লাইব্রেরি সব জায়গায় জ্ঞান ছড়িয়ে পড়ে। স্পেনের কর্ডোবা শহর ছিল শিক্ষার এক উজ্জ্বল কেন্দ্র। এখানে হাজার হাজার বইয়ের লাইব্রেরি ছিল, যেখানে তখনকার ইউরোপের অনেক জায়গায় একটি বইও খুঁজে পাওয়া কঠিন ছিল। মুসলিম সমাজে শুধু পুরুষ নয়, নারীরাও শিক্ষায় অংশ নিতেন। এটা সেই সময়ের জন্য ছিল খুবই অগ্রসর চিন্তা। শিল্প ও সংস্কৃতিতেও এই যুগ ছিল সমৃদ্ধ। স্থাপত্য, ক্যালিগ্রাফি, কবিতা সবকিছুতেই ছিল সৌন্দর্য আর সৃজনশীলতা। কিন্তু ইতিহাসে সবকিছুরই একটা শেষ আছে। এই সোনালী যুগও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। অভ্যন্তরীণ বিভাজন, রাজনৈতিক সমস্যা এবং বাইরের আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হতে থাকে। 1258 সালে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে। এই আক্রমণে শহর প্রায় ধ্বংস হয়ে যায়। বাইতুল হিকমা পুড়ে যায়, অসংখ্য মূল্যবান বই নদীতে ফেলে দেওয়া হয়। একটি জ্ঞানভাণ্ডার মুহূর্তে হারিয়ে যায়। এরপর আর কখনো সেই আগের মতো সোনালী যুগ ফিরে আসেনি। তবুও এই যুগ আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। এটা আমাদের দেখায় জ্ঞান আর শিক্ষার শক্তি কত বড়। আজ আমরা যে বিজ্ঞান, প্রযুক্তি ব্যবহার করছি, তার পেছনে সেই সময়ের অবদান রয়েছে। কম্পিউটার, চিকিৎসা, গণিত সবখানেই সেই ইতিহাসের ছাপ আছে। তাই এই গল্প শুধু অতীতের নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা। যদি আমরা আবার জ্ঞানকে গুরুত্ব দিই, শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাই, তাহলে আমরাও আবার নতুন এক সোনালী যুগ তৈরি করতে পারি। ইতিহাস আমাদের পথ দেখায়, শুধু সেই পথ অনুসরণ করার ইচ্ছা থাকতে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তবে গল্পটা এখানেই শেষ নয়। চলুন আমরা আরও গভীরে দেখি এই সোনালী যুগের ভেতরের অজানা দিকগুলো। অনেকেই মনে করেন এই যুগ শুধু বড় বড় বিজ্ঞানীদের কারণে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আসলে এর পেছনে ছিল একটি পুরো সমাজ ব্যবস্থা, যেখানে জ্ঞানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। একটা ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে যুক্ত ছিল। মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি সব জায়গায় ছিল জ্ঞানচর্চার কেন্দ্র। শিক্ষকদের সম্মান ছিল অসাধারণ। একজন শিক্ষককে শুধু পড়ানোর জন্য নয়, জ্ঞান ছড়ানোর জন্য শ্রদ্ধা করা হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন প্রশ্ন করা নিষেধ ছিল না, বরং উৎসাহিত করা হতো। একজন ছাত্র যদি কোনো বিষয় বুঝতে না পারত, তাকে বলা হতো আরও প্রশ্ন করো, আরও জানার চেষ্টা করো। এই মানসিকতাই মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এখন আমরা একটু দেখি তাদের দৈনন্দিন জীবনে জ্ঞান কিভাবে প্রভাব ফেলত। বাজারে ব্যবসায়ীরা হিসাব করতেন উন্নত গণিত ব্যবহার করে। ডাক্তাররা রোগ নির্ণয়ে ব্যবহার করতেন পর্যবেক্ষণ ও গবেষণা।
নাবিকরা সমুদ্রপথে চলতেন তারার অবস্থান দেখে। অর্থাৎ জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা মানুষের জীবনের প্রতিটি অংশে ব্যবহার হতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সহনশীলতা ও সহযোগিতা। বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে কাজ করতেন। গ্রিক, পার্সিয়ান, ভারতীয় সব জ্ঞানের মিলন ঘটেছিল মুসলিম সমাজে। এই উন্মুক্ত মানসিকতা জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছিল। কিন্তু ধীরে ধীরে এই পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। মানুষ প্রশ্ন করা কমিয়ে দেয়, নতুন কিছু আবিষ্কারের আগ্রহ কমে যায়, রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকে, শাসকদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। এর ফলে জ্ঞানচর্চা পিছিয়ে পড়ে। যেখানে আগে গবেষণায় বিনিয়োগ হতো, সেখানে পরে গুরুত্ব কমে যায়, এবং যখন বাইরের আক্রমণ আসে, তখন সেই দুর্বল সমাজ সহজেই ভেঙে পড়ে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ ইতিহাস শুধু কি ঘটেছে তা বলে না, কেন ঘটেছে সেটাও শেখায়। যখন একটি সমাজ জ্ঞানকে গুরুত্ব দেয়, তখন তারা উন্নতির শিখরে পৌঁছে যায়। আর যখন তারা অলস হয়ে পড়ে, প্রশ্ন করা বন্ধ করে, তখন পতন শুরু হয়। আজকের পৃথিবীতেও আমরা একই জিনিস দেখতে পাই। যে দেশগুলো গবেষণা, শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাই আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, আমরা কোনো পথে হাঁটছি? আমরা কি শুধু অতীতের গৌরব নিয়ে গর্ব করব, নাকি নতুন কিছু তৈরি করব? যদি আমরা সত্যিই সেই সোনালী যুগ থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আমাদের কিছু পরিবর্তন আনতেই হবে। প্রথমত, আমাদের শেখার ইচ্ছা বাড়াতে হবে। শুধু পরীক্ষার জন্য নয়, জানার জন্য পড়তে হবে। দ্বিতীয়ত, প্রশ্ন করতে শিখতে হবে, কারণ প্রশ্ন থেকেই নতুন আবিষ্কার শুরু হয়। তৃতীয়ত, একসঙ্গে কাজ করতে হবে, কারণ কোনো কাজ একা করা যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। একটা সময় মুসলিম সমাজ শূন্য থেকে উঠে এসে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। তাহলে আজ আমরা কেন পারব না? ইতিহাস প্রমাণ করে, যে জাতি চেষ্টা করে তারা সফল হয়। তাই আসুন, আমরা শুধু অতীত নিয়ে কথা না বলে বর্তমানকে বদলানোর চেষ্টা করি। নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন। প্রতিদিন নতুন কিছু শিখুন, একটু সময় পড়াশোনায় দিন, নতুন কিছু ভাবুন। দেখবেন একদিন এই ছোট পরিবর্তনই বড় সাফল্য এনে দেবে। ইসলামের সোনালী যুগ আমাদের দেখিয়েছে, অসম্ভব বলে কিছু নেই। যদি ইচ্ছা থাকে, পরিশ্রম থাকে, আর জ্ঞানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে যে কোনো সমাজ আবার উঠে দাঁড়াতে পারে। তাই আজ থেকেই শুরু হোক নতুন যাত্রা, জ্ঞান অর্জনের যাত্রা, উন্নতির যাত্রা। হয়তো ভবিষ্যতে কেউ আবার ইতিহাস লিখবে, আর সেখানে আমাদের প্রজন্মের কথাও থাকবে। ধন্যবাদ।